আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের অন্ধকার এপিসোড 10 সিজন 1-এ। আজকে আমরা সবাইকে একটা গুরুত্বপূর্ণ কথা না বললেই নয়। আজকে আমরা মূলত এপিসোড 10, আপনারা এটা হয়তো কমিউনিটি পোস্ট পেয়েছিলেন যে এপিসোড 10 উপলক্ষে 1 ঘন্টার ভিডিও অর্থাৎ স্পেশাল ভিডিও লেখা ছিল, তাই আজকে ভিডিওটি হতে যাচ্ছে 1 ঘন্টার। আমি চাচ্ছি আপনাদেরকে সময় বিন্যাসগুলো বলে দিতে, তো সময় বিন্যাসগুলো আমি বলে দিতে চাচ্ছি। তো সময় বিন্যাসের জন্য আমাকে একটু সময় দিতে হবে। আমি ম্যানেজমেন্ট বা অ্যাডমিন প্যানেলকে একটু বলবো। তো আমাদের আলমারি খুলতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ জিনিস পড়ে গিয়েছে, যার আলমারি না খুলতে গেলে কিন্তু আমরা সেই ফাইলটা পাবো না। এই তো ফাইলটা পেয়ে গিয়েছি, তো বলা শুরু করছি, দাঁড়ান। এই তো খাতা, আজকের হাজিরাটা দিয়ে দিন শান্ত ভাই। আজকে তিনি এইমাত্র চলে এসেছেন স্টুডিওতে। তো আমি আপনাদেরকে বলে যেতে চাচ্ছি আজকে কিভাবে হবে। আজকে বাজে 9:43, 44 থেকে আমাদের শুরু। 1 মিনিট থেকে আমরা শুরু করি। ফার্স্ট সেগমেন্ট হবে 20 মিনিট, সেকেন্ড সেগমেন্ট হবে 20 মিনিট, থার্ড সেগমেন্ট হবে 20 মিনিট। ফার্স্ট সেগমেন্ট হবে বুথ সমগ্র 10 মিনিট, ইমেল সেগমেন্ট 10 মিনিট। তারপর সেকেন্ড সেগমেন্ট 20 মিনিট, বুথ স্টুডিও 20 মিনিট। থার্ড সেগমেন্ট 20 মিনিট, ভৌতিক প্লেস 20 মিনিট। এরপর অথবা আমার দ্বিতীয়টা খুব ভালো লেগেছে শান্ত ভাই, যেহেতু আপনি এটা তৈরি করেছেন। দ্বিতীয়টা হলো ফার্স্ট সেগমেন্ট হবে 25 মিনিট, ইমেল সেগমেন্ট 15 মিনিট, বুথ সমগ্র সেগমেন্ট 10 মিনিট। দ্বিতীয় সেগমেন্ট 25 মিনিট, বুথ স্টুডিও শোনানো হবে 25 মিনিট, এবং থার্ড সেগমেন্ট 10 মিনিট। আমার এইটা খুব ভালো লাগছে। ফার্স্ট সেগমেন্ট প্লাস সেকেন্ড সেগমেন্ট প্লাস থার্ড সেগমেন্ট 25 যোগ 10 সমান 50 প্লাস 10 সমান 60 মিনিট অথবা 1 ঘন্টা। তো আজকে আমাদের কোনো ইমেল আসে নেই, তো আমার কাছে একটা কালেক্টরের সত্য ঘটনা আছে, যেটা আমি আপনাদেরকে শোনাতে চাচ্ছি। তো শান্ত ভাইকে অনুরোধ করব আমাদের এই হাজিরা খাতাটা আমার রেখে দিতে। ঠিক আছে, ধন্যবাদ শান্ত ভাই। তো আজকের জন্য আমরা শুরু করতে চাচ্ছি। যেহেতু শান্ত ভাই এসেই পড়েছেন, না আসলে আমরা হয়তো তার কোনো বয়স দিলাম না। যেহেতু এসে পড়েছেন, আমরা একটু তার থেকে সম্মতি জানতে চাই যে বয়স দিবেন নাকি। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি অফিসে আছি, কিন্তু একটু কাজের মধ্যে আছি। শিগগিরই আপনাদের সাথে ফ্রিলি কানেক্ট হব, তখন আপনাদের সাথে বিস্তারিতভাবে কথা বলবো। আপাতত আপনারা ওয়াফি ভাইকে শুনতে থাকুন। আজকে তো থার্ড সেগমেন্ট হবে না? জি ভাই, চেষ্টা করব। তো গাইস, আজকে আমাদের শান্ত ভাই শুরুতে কিছু বয়স নিয়ে নিলাম। তো আজকে আমরা শুরু করতে যাচ্ছি। যেহেতু কোনো ইমেল আসে নাই, তো আমি কেমনে 25 মিনিট করবো ওটা ভাবতেছি। তাও পুরানো ইমেল আমি যেগুলো পড়ি না, এগুলো হয়তো শোনায় দিতে পারি। তাই আমি শুরুটা বলছি। তার আগে আপনারা এখনো কেউ কল দেন না। আমি 10টা না হয় মিনিমাম 10টা কমিউনিটি পোস্ট দিয়ে দিচ্ছি যে ফোন দেন। আপনারা এখনো কেউ ফোন দেন নাই। তার মানে কি আজকে আমরা ফার্স্ট সেগমেন্টে কোনো ফোনই পাবো না? না, জিনিসটা আমার একটুও ভালো লাগলো না। তো দেখি, আমাদের নাম্বারটা বলে দিতে চাই, 01896227109। মিডিয়াতে নাম্বার বলা ভালো না, বেশি একটা উচিত না। আমি বলে দিতে চাই 01896227109। তো আমি যদি আপনাদেরকে পুরো নোটিশটা পড়ে শুনে, অন্ধকারের টিমের পক্ষ হতে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। অন্ধকার এপিসোড 10 এর সিজন 1-এ অনেক কিছু পরিবর্তন হয়েছে এবং হচ্ছে। আমাদের সদস্য সংগ্রহ চলছে। যারা আমাদের সদস্য হবেন তাদেরকে অন্ধকারের অফিসিয়াল ইমেইল ondhokar.stories@gmail.com আপনাদেরকে ইমেল করতে হবে, অথবা ondhokar90@gmail.com আপনাদেরকে ইমেল করতে হবে যারা আমাদের সদস্য হতে চান। ফোন কলের মাধ্যমে সদস্য হতে পারেন। তো নাম্বারটা যদি আবার বলে যে 01896227109। আবার বলে দিচ্ছি 01896227109। এটা হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার। অন্ধকারে ফোনের মাধ্যমে যারা সরাসরি ঘটনা পাঠ করতে চান, তাদের জন্য 24/7 ঘন্টা সচল নাম্বারটিতে টেলিফোন কল দেওয়া সম্ভব হচ্ছে। তো টেলিফোন কল, আর আমি আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা অনেকে আছেন, যেমন আমি ধরেন যদি কোনো ইমেল পাঠাইতে হয়, একটা গোপন কথা আমি বলে দিতে চাই। আমি যদি কেউ একটা ইমেল পাঠাইতে হয়, আমি চ্যাট জিপিটির সাহায্য নিই।
আজকের ভিডিওটা কিন্তু করা হচ্ছে চ্যাট জিপিটির সেই সৌজন্যে। দিস ভিডিও ইউজ টু ইউ বাই চ্যাট জিপিটি। তো আজকে তাহলে তো বুঝতে পারছেন আমি চ্যাট জিপিটি থেকে সাহায্য নিয়ে এরপর আমি একটা ইমেল পাঠাই। তাছাড়া আমার মানে এত ভালো লাগে না লেখালেখি। তো আমার মতো কিছু মানুষদের জন্য আমি এবং শান্ত ভাই মিলে খুলেছি যে আমাদের এই ফোন কল সেগমেন্ট। তো যারা আমাদেরকে ডাইরেক্ট মানে কল দিতে এতটা স্বাচ্ছন্দ্য বোধ করেন না তাদের জন্য হচ্ছে মানে ডাইরেক্ট ঘটনা এত লেখালেখি আমার নিজেরও ভালো লাগে না। তো যারা আমাদেরকে ডাইরেক্ট ফোন কলের মাধ্যমে ঘটনা বলতে চান তাহলে বলতে পারেন। ফোন কল সর্বোচ্চ কয় টাকা যেতে পারে? 5-10 টাকা 20 টাকা এমন তো যেতে পারে। আপনার ঘটনা যদি বেশি বড় না হয় আমি আপনাকে চ্যালেঞ্জ দিয়ে বললাম 20 টাকা বেশি কাটবে না। তো আপনাদের নিজেদের ইচ্ছা আপনাদের মোবাইল চাইলে কল দিতে পারেন 01896227109 01896227109 এই নাম্বারে। অথবা আপনারা আমাদেরকে যারা মানে লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্য দুইটা ইমেল রয়েছে, যেই হারে ইচ্ছা পাঠাতে পারেন। দুটোই এক মানে দুটোই হচ্ছে আপনার 10টা শব্দের। তো বলে দিতে চাই ondhogar.stories@gmail.com এটা হচ্ছে আমাদের নতুন ইমেল। আমি যদি স্পেলিংটা বলে দিই ondhogar.stories@gmail.com। যদি আমাদের পুরনো ইমেলটা আপনারা ঘটনা পাঠাতে স্বাচ্ছন্দ্য বোধ করেন তাহলে সেখানে পাঠাতে পারেন ondhogar909@gmail.com। তো আজকে আমার ঘটনাটা আমি শুরু করতে চাচ্ছি। অনেক বক বক করে ফেলেছি, তো কিছু মনে করবেন না। লেটস ইট বলে ফেলেছি ভুলে, কিন্তু এটা হবে দ্যাটস ইট। ঘটনাটা শুরু আমার একটাই এই বন্ধুর সাথে। সে আমার খুবই ক্লোজ ফ্রেন্ড, আমার ক্লাসমেট। আমার সেই বন্ধুটা আগে নাজিরা বাজার থাকতো। তো নাজিরা বাজারে মানে এই তো 1 মাস হলো তারা বাসা পাল্টিয়েছে। বাসা পাল্টানোর একমাত্র কারণ হলো তাদের ভৌতিক সমস্যা। এটা তাদের না, এটা বাসার সমস্যা। তো নাজিরা বাজারে একটা বাসা আছে, আমি বাসাটা পুরো বলতে চাচ্ছি না তাহলে মালিকের একটু ক্ষতি হতে পারে। তো যাই হোক, বেশি কথা না বলে তার ঘটনাটা বলছি। নাজিরা বাজারে একটা বাসা রয়েছে, যে বাসার ভিতর মানে আমার একটা বন্ধু ধরেন 1 মাস 3 দিন আগে একটা মানে সে তার মানে কারেন্ট ছিল না বলে বারান্দা না রুমে লিখছিল একটা মোমবাতি জ্বালিয়ে মাটিতে তারা হচ্ছে মোট 3 ভাই, মানে সবাই একসাথে এক মোমবাতিতে যেন লিখতে পারে জন্য তারা মাটিতে বসেছিল। তো কারেন্ট এসে পড়েছে, মোমবাতি নিভে গিয়েছে একা একা। তারা একটা ফুয়ো দেয় না, একটা ছোঁয়া দেয় না। আমি যদি বলে দেই সে ঘরে ফ্যানটা চলছে 5 মিনিট পর, 5 মিনিটের ভিতর কেউ ফু দেয় নাই, কিন্তু মোমবাতিটা একা একা নিভে গিয়েছে। এরপর তারা লেখালেখি করছে, তাদের স্কুলের কাজ, কোচিং এর কাজ আপনারা তো জানেনই। তো তারা যেগুলো লিখছে তো লেখালেখি করছে, লেখালেখির এক পর্যায়ে বালাত, আমি আপনাদেরকে নামই বলতে ভুলে গিয়েছি, আমার এই বন্ধুটার নাম হচ্ছে বালাত। তো বালাদে দেখলো হঠাৎ করে তার মানে গাটা কেন জানি কোনো কারণ ছাড়াই একেবারে পা থেকে মাথা পর্যন্ত কেঁপে গিয়েছে। তো মাথাটা যে কাঁপিয়ে গিয়েছে মানে হঠাৎ করে কোনো কারণ ছাড়া। আপনারা যদি একটু ভয় পান দেখবেন আপনাদের পা থেকে মাথা পর্যন্ত একটু কেঁপে যায়। তো তার মাথাটাও কেঁপে গিয়েছিল। সে কিন্তু কোনো ভয় বা হ্যালোসিনেশনে কিছুর শিকার হয়নি। তবু সে কেন ভয় পেয়েছিল সে নিজেও জানে না। তো এরপর তার মানে সে লিখছিল, এরপর দেখে 5 মিনিট পর তাদের সবার লেখা শেষ। তো লেখা শেষে সে দেখে যে মানে সে একাই লিখছিল। তো লেখা দেখে যে মানে লিখতে এক পর্যায়ে দেখে যে তো তার তার ধরেন রুমটা হচ্ছে 4 কোণ হচ্ছে, অর্থাৎ কি জানি বলে স্কোয়ার শেপে। এই স্কোয়ার শেপে তার 4 কোণ হচ্ছে রুমে, মানে 4 কোণ হচ্ছে ফ্ল্যাটে। তো সে লিখছে। তো সময়টা যদি বলে দিতে চাই, সময়টা হচ্ছে রাত 10টা। তার পরীক্ষা ছিল, এই জন্য সে 10টা পর্যন্ত পড়ছে। সবাই ঘুমাই গেছে, কারণ তারা গ্রামে থাকতো, 10টা বাজে ঘুমাই যেত, কিন্তু ওরা তো শহর, কিন্তু 10টা বাজে কেউ ঘুমায় না। তো তারা লিখছিল, সে একা একা রাত জেগে পড়ছিল। তো হঠাৎ করে সে দেখে যে তার ডান দিকের বারান্দা থেকে মানে তার কিচেন থেকে বারান্দা পর্যন্ত একটা কালো অবয়বের মতো কিছু একটা ছায়া চলে গেল। সে শিওর এটা কোনো মানুষ হতে পারে না। তো সে দেখলো। এর পরের দিন সে
মানে বাথরুমে গেল, বাথরুমে গিয়ে মানে সে গোসল করছে, কাজ টাজ সারছে, হঠাৎ করে দেখে বাথরুমের লাইটটা দুইবার জ্বলে নিভে গেল, এরপর আবার গোসল শেষে আবার দুইবার জ্বলে নিভে গেল। কিন্তু একটা বাস্তব কথা বলতে, তার ঘরে কেউ ছিল না, তার কোনো ভাই ছিল না, সবাই ছিল গোসলখানায়, কারণ তারা ঘুরতে যাবে। আর যদি দিনটা বলি শুক্রবার, তো শুক্রবারে তারা একটু মানে চেয়েছিল ঘুরতে যেতে। তো তাই এটা ছিল তার ঘটনা। ফার্স্ট ঘটনা যেটা বলে ফেলেছি, তাহলে আমার একটা ছোট্ট বিরতি নেওয়া দরকার। অনেকক্ষণ ধরে ঘটনা বলছি, তো আপনারা হয়তো বুঝতে পেরেছেন। তো ঘটনাটা যে কার কাছে কেমন লেগেছে বলতে পারেন। দেখি এখনো কোনো ফোন কল আসে নাকি। নাম্বারটা বিরতির আগে বলে যেতে চাই, 01896227109, 01896227109। তো বিরতিটা চলে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সরি বিরতি। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ফুডের কোনো অভাব নেই। এসব আজকে সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ঘটনা বলতে চান কিংবা পাঠাতে চান, তারাও জানেন না সত্য কোথায় পাঠানো যাবে। আমরা অনেক আবেগ, বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি একটি বাস্তবতা। আপনিও চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর ইমেইল আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো ondhar909@gmail.com, অথবা আপনারা 94.4 জাগো FM এ গিয়েও বলতে পারেন, আমরা তার রেকর্ড করব। অন্ধকার এটি রহস্য নয়, এটি একটি বাস্তবতা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ওয়াফি বলছিলাম, ইম্পেরিয়াল ওয়াফি থেকে। জি, ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ সজীব বলছিলাম। জি, আপনি এই জীবনে খুব বোর ফিল করছেন? ভাই, আপনি কিভাবে জানলেন? ওয়াফি তো ভাই সবই জানেন। কি বলছেন, সবই জানেন? আচ্ছা, আপনি কি ফান কিংবা কোনো আড্ডা সম্পর্কিত চান? ভাই, আমি যে এটাই চাচ্ছিলাম, আপনি কিভাবে আমার বোনের কথা জেনে যাচ্ছেন? ভাই, আমি না জানলে জানবে কে? আমি ওয়াফি, আবার আমার সাথে রয়েছে তালহা। আমরা দুইজন মিলে আপনাদেরকে দিব মজা। কি ভাই? কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত। আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় বা শোনা যায়, তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার 10টায় only on Infography. Please listen on your own risk. অন্ধকার with SM Wafi, brought to you by Quran Potata. ছোট্ট একটা বিরতি পর ফিরে আসলাম আমরা আবার অন্ধকারের ফার্স্ট সেগমেন্ট নিয়ে। যেহেতু কোনো ঘটনা নেই, চাইছিলাম তো আজকে 1 ঘন্টা করার জন্য স্পেশাল এপিসোড। মনে হয় না আজকে সম্ভব হবো। আমার মনে হয় আজকে আমরা স্কিপ করি। শান্ত ভাই আজকে চলে যেতে চাচ্ছেন। আমার মনে হয় 11 নাম্বার এপিসোডে আমাদের এটা করা উচিত। তো আমি আপনাদেরকে শুধু দেখাতে চাইতাম যে আমরা যে একটা অন্ধকার .stories@gmail.com নামে একটা ইমেল খুলেছি, সেটা তো দেখতে তো পাচ্ছেন। এই যে এই তো এটা হচ্ছে ওয়াফি লেখা, উপরে দেখতে পাচ্ছেন। দাঁড়ান, আমি এটা আপনাদেরকে গোল করে দেখাতে চাই। দাঁড়ান, এটা দিয়ে হবে না, আমি আপনাদেরকে এটা মার্ক করে দেখাতে চাচ্ছি।
এই যে আপনারা কি দেখতে পাচ্ছেন? একটু 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 এটা একটু কাটা দিতে হবে। লাস্ট বারের মতো আমি আপনাদেরকে একটু দাগিয়ে দেখিয়ে দিতে চাই। এই তো এটা হচ্ছে আমাদের নতুন ইমেল। আপনারা এই ইমেল অ্যাড্রেসে ইমেলটা পাঠাবেন। তো আজকে যেহেতু আর কোনো ঘটনাই নেই, তো আমার মনে হয় আজকে সেকেন্ড সেগমেন্টে চলে যাওয়া উচিত। তো লেটস এনজয় আওয়ার সেকেন্ড সেগমেন্ট। আসসালামু আলাইকুম। মনটা অনেক খারাপ, চাইছিলাম তো গাইস 1 ঘন্টা শো করার জন্য। পরিবার থেকে খুব চাপ দিচ্ছে। 9টা বেজে 59 মিনিট, 10টা বেজে। তো 10টা নিশান্ত ভাই কি বললেন? যেতে অনুমতি দিয়েছে? আচ্ছা ঠিক আছে, যেহেতু একটা অনুমতি পেয়ে গিয়েছি সেহেতু আমি আরেকটা ইমেল পড়ে যাব। তো আমি আজকে 1 ঘন্টা করে শো আছে ইচ্ছা। তো আমরা চলে যাচ্ছি অন্ধকার মানে অন্ধকার 909@gmail.com এ। আমি পড়ে দিতে চাই। রাতের ঘটনা, এটা কখনো পড়ি নেই। এই তো রাতের ঘটনাটা আমি পড়তে চাই। ওঠার সময় রিক্সাওয়ালা একটু খেয়াল করিনি, সে রাস্তা চিনছিল না। একটু পর পরে জিজ্ঞেস করছিল, আপু কোন দিকে যাব? আমি বলে দিচ্ছিলাম ডানে বামে এদিকে ওদিকে। কথা শুরু করার পরে তাকে ফুটিয়ে ফুটিয়ে কতক্ষণ দেখলাম। কথাবার্তা শুনে খুব মনে হচ্ছিল ছেলেটা পড়াশোনা জানে, খুব সুন্দর উচ্চারণ ও সাবলীল কথাবার্তা। সারা রাস্তা চুপচাপ দেখেছিলাম। বাসার সামনে এসে নেমে জিজ্ঞেস করলাম, কিসে পড়ো? উত্তর এলো ক্লাস 10-এ। জিজ্ঞেস করলাম ক্লাস কখন করো? রিক্সা চালাচ্ছ যে? উত্তর দিল, চালাই না তো, আমার বাবা সবসময় চালান। আজ বাবা অসুস্থ তাই আমি বের হয়েছি। যখন বাবা অসুস্থ থাকেন আমি রিক্সা নিয়ে বের হই। কৌতূহল বশত মুখ থেকে বেরিয়ে গেল, রিক্সা চালাতে খারাপ লাগে না? খুব সাবলীল বড় একটা হাসি দিয়ে উত্তর দিল, আমার বাবাও তো চালান। ছেলেটার এক কথায় সবকিছুর উত্তর পেয়ে গেলাম। বড় হয়েও যেন ছেলের মনোভাব তাকে দোয়া করি। আপনি কি বলেছিলেন? এটা তো কোনো ঘটনা না, রাতের ঘটনা না, এটা কোনো ভৌতিক ঘটনা নয়। আপনি একটা ভুল জিনিস পাঠালেন, তার জন্য আমি আপনাকে বলে দিতে চাই আপনারা এই ঘটনাটা একটা সুখের না, এটা হচ্ছে একটা কৌতূহলের ঘটনা। তো এটা আমরা এখন করবো না। তো এটা যাই হোক, তা বাদ দিলাম। এরপর স্টোরি অফ পানাম সিটি, এইটা পড়ি। আমি মাহফুজ, এটা আমার সেকেন্ড স্টোরি। আই হোপ ভালো লাগবে। পানামনগর একসময় ব্যবসায়ীদের গমগমে শহর ছিল। এখন কেবল ভাঙ্গা দরজা আর শূন্য জানালা যেন পুরনো ইতিহাসের আভাস দেয়। স্থানীয়দের দাবি, রাতে নগরের ভিতরে গেলে অদ্ভুত পায়ের আওয়াজ শোনা যায়, যেন কেউ পেছনে হেঁটে আসছে। আবার কেউ দাবি করেন পুরনো ভগ্ন দ্বারে গিয়ে শুনছেন নারী হাহাকার। বলা হয় ব্যবসায়ী পরিবারের সদস্যরা এক রাতে খুন হন আর তাদের আত্মা নাকি এখনো মুক্তি পায়নি। তাই এই জন্য রাত নামলে পানামনগর হয়ে ওঠে ভূতের রাজত্ব। ছোট একটা ঘটনা। তো আজকে আমি আর ঘটনাই পড়বো না, অনেক ছোট ছোট ঘটনা। তো চলে যাচ্ছি সেকেন্ড সেগমেন্টে। আর আগে ছোট্ট একটা বিরতি, শুধু একটা বিরতি দিব। বাংলাদেশ এমন একটি দেশ যেখানে মানুষের অভাব নেই। অতিরিক্ত মানুষ থাকলেও এখানে ভূতের কোনো অভাব নেই। 100% সত্য ঘটনা কোথাও খুঁজে পাওয়া যায় না। এমনকি যারা ঘটনা বলতে চান কিংবা পাঠাতে চান তারাও জানেন না সত্য কোথায় পাঠানো যাবে। আমরা অনেক আবেগ, বিবেক এবং কৌতূহলী মানুষদের নিয়ে তৈরি করেছি একটি শো। এটি শুধু কোনো শো নয়, এটি বাস্তবতা। আপনি চাইলে আপনার ভয়ঙ্কর অথবা হরর ইমেইল আমাদেরকে পাঠাতে পারেন। অ্যাড্রেসটি হলো ONDHOAR909@gmail.com, অথবা আপনারা
94.4 জাগো এফএম-এ গিয়েও বলতে পারেন, আমরা তার রেকর্ড করবো। একটা মিস্টেক আমি বলে দিতে চাচ্ছি যে 909 তো আপনারা বলতে পারেন। তো আমি শোটা অনেক আগে, মানে এটা আমি অনেক আগে তৈরি করেছিলাম। ইন্ট্রোটা হবে কিছুটা এরকম। আপনারা চাইলে আমাদেরকে কল দিতে পারেন 01896227109 এই নম্বরে। 24/7 ঘন্টা সচল নম্বর। যদি আবার বলে দিতে চাই 01896227109। বয়া V5/1 থেকে আমরা এখন চলে যাচ্ছি বয়া M1-এ। তো যেহেতু সেকেন্ড সেগমেন্ট শুরু করব, তো যেহেতু আমরা এখন সেকেন্ড সেগমেন্ট শুরু করব, 20 মিনিটের বেলায় আমাদের ফার্স্ট সেগমেন্ট শেষ করলাম। পরিবার থেকে দূরে সরিয়ে দেওয়া হলো, আপনার সাথে আমাদের আর কথা হলো না, এটা আমার জন্য কষ্টকর। তাই আমি চাইবো যে আপনি গঠনমূলক কমেন্ট করেন, আপনি অনুষ্ঠানটা উপভোগ করেন, ভালো না লাগলে সেটা লিখুন, ভালো লাগলে সে কথাও লিখুন, কমেন্টে তা লিখুন, আমরা সেটা পড়তে রাজি আছি। এবং আজকের এই অনুষ্ঠানটি ঢাকা চট্টগ্রাম থেকে যেই সমস্ত বন্ধুরা শুনছেন রেডিওতে, তাদের উদ্দেশ্যে বলছি, যদি আপনাদের মনে হয় যে আপনারা রেডিওতে আগামী পর্বে আসবেন, ভূত স্টুডিওর এই এপিসোডগুলো আপনার ভালো লাগে এবং একটা এপিসোডে আপনি থাকতে চান লাইভ শোতে এবং আপনি বলতে চান আপনার কাছে থাকা প্যারানরমাল ঘটনাগুলো, সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, খুব সিম্পল একটা কাজ, আপনার মোবাইল ফোনের মেসেজে যান, গিয়ে টাইপ করে ফেলুন RBS, স্পেস দিয়ে লিখুন আপনার নাম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার প্রফেশন, টাইপ করুন, এসএমএসটি পাঠিয়ে দিন 26969 নম্বরে। আমি আবারও বলছি, যাদের কাছে গল্পের সংখ্যা 2-এর অধিক, অর্থাৎ 3টি বা 4টি অ্যাটলিস্ট এই ধরনের ঘটনা আছে যেটা আপনি রেডিওতে এসে বলবার জন্য মানসিকভাবে প্রস্তুত, তাহলে আপনাকে যেটা করতে হবে, আপনার মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করতে হবে RBS, স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, মানে কোথায় থাকেন, আর একটা গ্যাপ দিয়ে আপনার প্রফেশন, মানে আপনি কি করেন। ধরেন আপনি স্টুডেন্ট, সেখানে আপনি স্টুডেন্ট অফ কলেজ, মাদ্রাসা অথবা ইউনিভার্সিটিটা মেনশন করবেন। অন্য যে কোনো পেশা হলে জাস্ট ওখানে জব লিখলেই চলবে। হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ কথাটা লিখতে পারেন। তারপর পাঠাতে হবে আমাদের ঠিকানা 26969 নাম্বারটিতে। ছেলে মেয়ে পুরুষ নারী যে কোনো ধর্মের যে কোনো মানুষ যে কোনো পেশার এখানে আমন্ত্রিত। আপনি যদি মনে করেন যে আপনার কাছে কিছু ঘটনা আছে যেগুলো ভৌতিক, যেগুলো প্যারানরমাল, এই ঘটনাগুলো আপনার নিজেকে ভয় দেখায়, এই ঘটনাগুলো আপনার নিজের মধ্যে একটা ভয়ের তৈরি হয় এবং অন্য কেউ শুনলে হয়তো এন্টারটেইন হতে পারে, আপনি যদি সেই উদ্দেশ্য থেকে আমাদেরকে বলতে চান, তাহলে ডেফিনেটলি আপনি রেজিস্ট্রেশন করে ফেলুন। এছাড়া আমি আজকের এই অনুষ্ঠানে যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের ভূত স্টুডিও অনুষ্ঠানটি আপনাদের অনুষ্ঠান। এই অনুষ্ঠানটিকে সবার কাছে পৌঁছে দেওয়ার দায়িত্বটা শুধুমাত্র জাগো এফএম কিংবা আমার নয়, এটা আপনারও, কারণ আপনি আমাদের পরিবারের একজন সদস্য। আমরা আপনাকে ভীষণ 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 করে চাই যে আপনি যদি ফেসবুক বা ইউটিউব থেকে আমাদের অনুষ্ঠানটা দেখে থাকেন, একবার হলেও এই লাইভটা আপনার পেজে কিংবা আপনার গ্রুপে অথবা আপনার প্রোফাইলে শেয়ার করবেন প্লিজ। এতটুকু তো চেয়ে নিতেই পারি, এইটুকু অধিকার তো গত 15 বছরে আপনাদের কাছ থেকে আমার নিশ্চয়ই হয়েছে না। মানে বন্ধু তো বন্ধুর জন্য, বন্ধু বন্ধুর পাশে থাকতে চায়, তো সেই জায়গায় বন্ধু যেহেতু আমি আপনার হতে চাই, তো আপনাকে জাস্ট এতটুকু বলতে চাই যে আপনি আমার এই অনুষ্ঠানটা যখন দেখছেন, একটু কষ্ট করে আমার লাইভটা শেয়ার করবেন আপনার ফেসবুক প্রোফাইলে। এতে এমন কোনো ক্ষতি আপনার হওয়ার কথা নয়। আর আজকের অনুষ্ঠানটি যারা দেখছেন, এদেরকে একবার করে হলেও বলতে চাই যে বন্ধু, আপনি আপনার পাশের বন্ধুকে নিয়ে অনুষ্ঠানটা শুনে দেখেন, ভালো লাগবে। যদি মাঝরাতে কেউ না থাকে, কানে হেডফোন দিয়ে চোখ বন্ধ করে অনুষ্ঠানটা শুনেন, একটা অন্যরকম অনুভূতি কাজ করবে। খেয়াল করে দেখুন, ভূত স্টুডিও এই অনুষ্ঠানটা শুধুমাত্র কি ভয় দেখানোর উদ্দেশ্যে হয় না, এটা এন্টারটেইনমেন্টের একটা প্ল্যাটফর্ম, অর্থাৎ আপনাকে বিনোদন দেওয়াটাই হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। ইভেন আমি বলেও দিই যে কেউ মানসিক বা শারীরিকভাবে যদি অসুস্থতা অনুভব করেন, তাহলে এই ধরনের অনুষ্ঠান দেখার বা শোনার দরকার। আমরা এখন তার সাথে পরিচিত হই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি নাম আপনার? আমি সুমন। সুমন, কোথেকে আসছেন ভাই? আমি ঢাকা জিগাতলা থেকে। জিগাতলা থেকে আসছেন। কি করেন আপনি? আমি জব করি। জব করেন। এই জাগো এফএম কিংবা ভূত স্টুডিওর সাথে আপনার সম্পর্ক কতদিন ধরে শুনছেন? আচ্ছা, প্রথমে উদয় ভাইয়াকে ধন্যবাদ আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অলওয়েজ ওয়েলকাম। আমি 2017 সাল থেকে নিয়মিত শুনে আসছি। 17 থেকে অনেক দিন হয়ে গেছে। মানে 2017-র একটা বন্ধু ফাইনালি আজকে আমাদের সাথে হট সিট। এটা ভাবতেই ভালো লাগে যখন কোনো একজন লিসেনার বলে যে আমি দীর্ঘদিন ধরে জাগো এফএম শুনি এবং ভূত স্টুডিও শুনতাম, আজকে আমি আসছি, তখন ওই মানুষটাকে দেখে মনে হয় আমার কত পুরনো একটা বন্ধু, কত দিনের চেনা একটা বন্ধু। তো এই যে এখানে আসার ইচ্ছাটা কেন হলো? আসার ইচ্ছা হলো কারণ জাগো এফএম আমার খুব পছন্দের রেডিও স্টেশন, আর ভূত স্টুডিও আমার প্রিয় একটা অনুষ্ঠান। প্রিয় অনুষ্ঠান দুটো কারণে আমি আজকে সুযোগ পেয়ে বলতে চাচ্ছি। আমি মিড 80s কিড, যেহেতু আমাদের সময়
লোডশেডিং এর সময় চাচাতো ভাই বোন সবাই মিলে ছাদে চলে যেতাম। আমাদের এক চাচি আম্মা ছিলেন, উনি ভূতের গল্প বলতেন। আচ্ছা, তো সেই চাচি আম্মা এখন বেঁচে নেই, আমরা এখন ছোট নিয়ে বড় হয়ে গেছি, এক একজন এক এক জায়গায়, কেউ আরবের মরুভূমিতে, কেউ আটলান্টিকের পারে, কেউ পৃথিবীতে নাই। তো আপনাদের থ্রুতে যখন ঘটনাগুলো শুনি আমার সেই দিনগুলো ফিরে আসে, এটা পাই। আর দ্বিতীয় কারণটা হচ্ছে আপনাদের এই প্ল্যাটফর্মে সব শ্রেণীর শ্রোতারা আসছে গল্প বলে, আর তারা গল্প বলতে বলে অনেক সময় আবেগ আপ্লুত হয়ে যায়। ওখানে ওনারা আবেগ আপ্লুত হয়ে স্টুডিওতে বসে, আর আমরা ওখানে শুনে আবেগ আপ্লুত হয়ে যাই। চমৎকার এবং খুব ভালো লাগার কিছু কথা বলছিলেন। একেবারে এফএম রেডিওর যে মূল বিষয়, যে আবেগের জায়গা। আমরা আসলে, আমি প্রায়শই বলি যে আমার এই ইন্ডাস্ট্রিতে এই মাইক্রোফোনের সাথে সম্পর্ক 15 বছরের। এই 15 বছরের মধ্যে আজ থেকে 15 বছর আগে যখন স্টুডিওতে ঢুকেছিলাম, যখন মাইক্রোফোনের সাথে কথা বলেছিলাম, তখনও SMS আসতো। তো সেই সময় যে মেয়েটা বা যে ছেলেটা আমাকে SMS দিয়েছে, খোঁজ খবর নিয়ে জানা যাবে সে এখন হয়তো মা হয়ে গেছে, সে হয়তো এখন বাবা হয়ে গেছে, সে হয়তো তখন স্টুডেন্ট ছিল, এখন হয়তো পুরোদস্ত একজন ব্যবসায়ী কিংবা চাকরিজীবী। কিংবা এমনও হয়েছে যে যেই আন্টিটা ওই সময় আমাকে টেক্সট করতো, উদয় তুমি আমার ছেলের বয়সে, তোমাকে শুনতে আমার অনেক ভালো লাগে, হয়তো সেই আন্টিটা এই পৃথিবীতে এখন নাই। যে আঙ্কেলটা হয়তো একাকিত্ব খোঁজাতে রাতে বেলা কানে হেডফোন দিয়ে আমাকে শুনতেন, সেই আঙ্কেলটা হয়তো পৃথিবীতেই এখন আর নাই। তো মানে এই যে অনেক স্মৃতি আছে এফএম রেডিও নিয়ে, কোনো একদিন সুযোগ পেলে আপনাদের সাথে নিশ্চয়ই বলবো। এর মধ্যেও যে এই যে এত কিছুর আবিষ্কার হয়েছে পৃথিবীতে, ইন্টারনেটের এত উন্নতি, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, ইউটিউবের এত কন্টেন্ট, এর ভিড়েও যে আপনারা এফএম রেডিওকে মনে রাখেন, চলতি পথে কিংবা গাড়িতে আপনারা এই শক্তিশালী মাধ্যমটাকে কাজে লাগান, ফ্রি অফ কস্ট, আপনার কোনো রকম খরচ হয় না এই অনুষ্ঠানটি শুনতে। তো সেই জায়গাটা আপনারা যে আমাদের এই ভালোবাসাটাকে গ্রহণ করেছেন, আমাদেরকে আপনাদের পাশে রেখেছেন, তার জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার প্রথম বন্ধু আজকে আপনাদেরকে বেশ কয়েকটা ঘটনা শোনাবে। চলেন আমরা ঘটনা শুনি। তার আগে বলে রাখি, এরকম পুরনো এবং নতুন, স্টুডেন্ট, পেশাজীবী কিংবা গৃহিণী, আমার চেয়ে বয়সে ছোট, সমবয়সী কিংবা বয়সে অনেক বড়, সে বন্ধুকে আমরা খুঁজি যিনি এখানে আসবেন আমার এই ভাইয়ের মতো করে তার জীবনের কিছু ভৌতিক এক্সপিরিয়েন্স শুধুমাত্র বিনোদনের খাতিরেই শেয়ার করবেন, যাতে করে আরো কিছু বন্ধু শুনতে পায় আচ্ছা এমনও ঘটনা হতে পারে, এমনও ভৌতিক কিছু ঘটে আমাদের পৃথিবীতে। এই যে আগ্রহ জানার, এই যে একটা কিউরিওসিটি কিংবা শুধুমাত্র বিনোদন, এই ব্যাপারটাই আমাদের উদ্দেশ্য। সেই জায়গা থেকে আমি বলবো, আসতে চাইলে মোবাইলটা হাতে নিন, ম্যাসেপশনে চলে যান, গিয়ে টাইপ করে ফেলুন RPS স্পেস নিজের নাম, স্পেস নিজের লোকেশন, স্পেস নিজের প্রফেশন, লিখে পাঠানো দয়কে 26969। এই নাম্বারটিতে চলছে ভূত স্টুডিও, শুধুমাত্র জাগো এফএম 94.4 এ। চলেন আমাদের আজকের যে প্রথম বন্ধু, তার কাছে আমরা যাই, শুনি একদম প্রথম থেকে আপনার অভিজ্ঞতাগুলো শুনবো। জি হুদা ভাই, আপনাকে ধন্যবাদ। আমি সরাসরি আমার প্রথম ঘটনায় চলে যাচ্ছি। এটা 2013 সালের কথা, তখন ডিসেম্বর মাস চলে। আমি অফিস থেকে ফিরে শুয়েছিলাম। গাইস একটা কথা বলবো, ইন্ট্রো দিতে গিয়ে 7 মিনিট শেষ। যাওয়ার টাইম আমার যেতে ইচ্ছা করতেছে, আমার একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছিলাম, যাবো কি যাবো না। তো শেষমেশে আমি সিদ্ধান্ত নিলাম যাবো। প্রস্তুতি নেওয়ার পর গেলাম। তো জিমের গেট পর্যন্ত যাওয়ার পর আমার সিদ্ধান্ত বদলে গেল। আমি সাইকেলের যোগে তখন যাতায়াত করতাম। আমি সাইকেলটা ইউটার্ন করে চলে গেলাম একটা লাইব্রেরিতে। আমি একটা লাইব্রেরির সদস্য, যে লাইব্রেরিটা ভ্রাম্যমান গাড়িতে বই সরবরাহ করে। আপনারা অনেকে হয়তো জেনে থাকবেন লাইব্রেরিটা। তো সেখান থেকে আমি একটা বই সংগ্রহ করলাম। বইটার কথা আমার এখনো মনে আছে, কবি নির্মলেন্দু গুণের আত্মজীবনীমূলক বই আমার কণ্ঠস্বর। তো বইটা নেওয়ার পর আমি হঠাৎ চট করে একটা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আমি এখন এই রাত সন্ধ্যা 7টা বাজে একটা লং ট্যুর দিব। সেটা হচ্ছে বেড়িবাঁধ 3 রাস্তার মোড় থেকে একটা রাস্তা চলে যায়, এটা বসিলা ব্রিজ হয়ে ঘাটার চর, লোটের চর, ওই জায়গাটা গেলে একটা গ্রামের ভাইব পাওয়া যায়। কারণ আমি যেহেতু ঢাকা শহরের বড়, গ্রামে খুব যাওয়ার সুযোগ হয় নাই। আমি সেই মতো কাজ করলাম, আমি চালাতে শুরু করলাম সাইকেল। তো সেই রাস্তাটা এখন 2025 সালে খুব জমজমাট, কিন্তু 2013 সালে এত জমজমাট ছিল না। কারণ ওই রোডে তখন এত বাস চলতো না, শুধু ব্যক্তিগত যারা চলাচল করে সেই গাড়িগুলো। আর মোহাম্মদপুর কবরস্থানটা তখন তৈরি হচ্ছিল, তখন ওই বড় বড় ট্রাকে করে সেনাবাহিনী মাটি এনে কাজ করতো। খুবই নির্জন থাকতো, স্ট্রিট ল্যাম্প ছিল, আর রাস্তাটা খুব স্মুথ ছিল মানে সাইক্লিং এর জন্য। এর আগে আমি দলবল সহ গেছি মেম্বারদের সাথে, কিন্তু একাই এই প্রথম সিদ্ধান্তটা নিয়ে ফেললাম যে আমি যাবো। ভুল সিদ্ধান্ত ছিল। আসছি সেই ঘটনায়। তো আমি চলতে শুরু করলাম, ব্রিজের উপর কিছুক্ষণ উঠলাম। ব্রিজের নিচ দিয়ে বড় বড় শিপগুলো যায়, বালুবাহী বাল্কহেড বা জাহাজগুলো যায়, সেগুলো দেখলাম। তারপর আমি ব্রিজ ব্রিজ নামতে শুরু করলাম। ব্রিজ পর্যন্ত স্ট্রিট ল্যাম্প ছিল, ব্রিজের পর থেকেও স্ট্রিট ল্যাম্প ছিল খুব কম। আর
রাস্তাটা স্মুথ হলো, আশেপাশে ছিল ধান ক্ষেত, গ্রামের মতো বাড়ি। আমি আস্তে আস্তে সাইকেল চালিয়ে যাচ্ছি সামনে কিছু দূর যাওয়ার পর লক্ষ্য করলাম একটা জায়গায় ওয়াজ মাহফিল হচ্ছে মাঠের মধ্যে, খোলা মাঠের মধ্যে। আমি সেখানে থেমে কিছুক্ষণ ওয়াজ মাহফিল শুনলাম। আর ওখানে খুব মজার মজার খাবার বিক্রি হচ্ছিল, চিংড়ির মাথা ভাজা, ভুট্টা ভাজা। আমার চিংড়ির মাথা আমার খুব ভালো লাগে, আমি কিনে একটা খাওয়া শুরু করলাম। খুব ভালো লাগলো, আমি আরো বেশি পরিমাণে কিনে ফেললাম যে বাসায় সবাইকে নিয়ে একসাথে খাবো। তো আমি সেই চিংড়ি ভাজাটা নিয়ে ওই সাইকেলের সামনে ঝুড়িতে রেখে আবার চলতে শুরু করলাম। আমি সাইকেল চালাচ্ছি, আমার কানে ওই হেডফোনে ওই FM রেডিও বাজতেছে বাটন সেটে। তো অনেক দূর যাচ্ছি, আমার সাইকেলের ফ্ল্যাশ লাইটটা খুব পাওয়ারফুল ছিল, মানে অনেক দূর পর্যন্ত মানে আলোর বন্যায় ভেসে যাচ্ছে। আমার অন্ধকারে খুব একটা অসুবিধা যদিও হচ্ছিল না। আমি আস্তে আস্তে আরো ভিতরের দিকে যাচ্ছিলাম, আর এই ওয়াজ মাহফিলের মাইকের আওয়াজটা শোনা যাচ্ছিল। আস্তে আস্তে সেই আওয়াজটাও আর কি ক্ষীণ হয়ে আসলো। তো রাস্তা স্মুথ, খালি, আমি ফুল স্পিডে যাচ্ছি, গান শুনছি। হঠাৎ একটা ইউটার্ন আসলো, মানে মোড় আসলো আর কি। মোড় ঘোরার পর আমি খেয়াল করলাম রাস্তার মধ্যে ঠিক মাঝখানে 4-5টা কুকুর বসে আছে লাল রঙের। আমি তো খুব স্পিডে ছিলাম, আঁকা ব্রেক ধরার সুযোগ নেই। ব্রেক ধরলে হয়তো আমি উল্টায় পড়ে যাব, আর যদি ওদের উপর দিয়ে চালিয়ে যায় আমাকে আছর কামড় দিতে পারে, রিক্স। আমার সামনে অপশন এখন দুইটা হয়, ওদের উপর দিয়ে চালিয়ে যাবো অথবা আমি একটু কেটে বের হয়ে যাবো। আমি কেটে বের হবো, রাস্তাটা অত প্রশস্ত ছিল না। আর রাস্তাটা এমন ছিল, রাস্তার দুই পাশে ধান ক্ষেত আবার একতলা সমান, মানে উতরাই, মানে নিচে। আমি যদি পড়ে যাই হয়তো সম্ভাবনা আছে। আমি কোনো কিছু না ভেবে দ্বিতীয় অপশনটা নিলাম, আমি ওদেরকে কেটে বের হয়ে গেলাম, কিন্তু আমি পড়লাম না, আল্লাহর অশেষ রহমত। কেটে বের হওয়ার পর আমি একটু হাফ ছেড়ে বাঁচবো কি, হঠাৎ খেয়াল করলাম যে ওই 4-5টা কুকুর আমার পিছে দৌড়াইতে শুরু করতেছে, মানে তারও সরে চিৎকার করতে করতে। আমি তো ঘাবড়ে গেলাম, সাইকেলের স্পিড বাড়াইতে চেষ্টা করলাম যতবারই, ওরাও আমার পিছে ধাওয়া করতেছে। একটা কুকুর এসব পিছনের চাকায় ধাক্কা খেলে, এত জোরে ধাক্কা খেলে আমি ব্যালেন্স হারিয়ে পড়ে যাওয়ার অবস্থা। তাড়াতাড়ি পান নামে আমি ব্যালেন্স ঠিক করলাম। আমার সাথে এসব কি হইতেছে? আমি তো খুব কুকুর বিড়াল ছোটবেলা থেকেই পুষি। আমি যেখানে যে অপরিচিত বিড়াল থাকলেও আমার কাছে এসে গা ঘেঁষে আদর চায়, কুকুর আমার সাথে খুব টিউনিং ভালো যাবে, কিন্তু এটা কি হইতেছে? আর আচ্ছা, আমি সাইকেলের স্পিড বাড়িয়ে দিলাম, ওরা আস্তে আস্তে ঘেউ ঘেউ করতে করতে আমি তো ভয় পেয়ে গেছি, এখন কি করবো? তো অনেক দূর আসার পর আমি লক্ষ্য করলাম না আর ওরা আসতেছে না, আর আমিও খুব ক্লান্ত হয়ে গেছি। কারণ এত জোরে আমি সাইকেল কখনো চালাই নাই। আমি সাইকেল চালাইতাম স্লো মোডে চালাইতাম, আশেপাশে দেখতাম, জাস্ট সাইকেলিং এর মজাটা নেওয়ার জন্য। এত জোরে চালানোর পর আমি খুব ক্লান্ত হয়ে একটা জায়গায় থেমে একটু হাঁপাচ্ছিলাম। এটা কি হলো, একটু পানি খাবো, পানির বোতলটা নিলাম। তো হঠাৎ আমি কানে আসলো কুকুরে আবার ঘেউ ঘেউ আওয়াজ আসতেছে। আমি ভাবলাম যে না, এটা হইতে পারে না, এত দূরে এসে পড়ছে, আবার কেন আসবে? আমি যখন আবার পিছনে তাকালাম, আমি আর কানকে বিশ্বাস করতে পারলাম না। দেখি একটা কুকুর খুব ক্ষিপ্তভাবে দৌড়ে আসছে, একটা জার্মান শেফার্ডের মতো। একটা আসছে, তার পিছে আরো 4-5টা দেখতে পেলাম। তখন আমি অটোমেটিক করলাম, সাইকেলের হ্যান্ডেলটা ধরলাম, পেডেলে পা রাখলাম, আরো জোরে চালাতে শুরু করলাম। আমি চালাচ্ছি, রাস্তা আসতেছে, 3 রাস্তার মোড় আসছে। আমি কোথায় কোন মোড়ের কোন রাস্তায় ঢুকে যাচ্ছি আমার কোনো ইয়া নাই। আশেপাশে বড় বড় কলা গাছ, বাঁশঝাড়ের ভিতর দিয়ে চলে যাচ্ছি, পুরো টানেলের মতো অন্ধকার। আমি ফ্ল্যাশ লাইটের আলোতে দেখতে পাচ্ছি ওই রাস্তায় চালিয়ে যাচ্ছি, ওরা আমার পিছিয়ে পিছিয়ে আসতেছে। অনেক দূর যাওয়ার পর আমার খেয়াল আছে যে আমি 3টা কালভার্ট পার হলাম। কালভার্ট পার হওয়ার পরও যে ওরা আমাকে ফলো করতেছে, আমি তো আরো খেয়ে গেলাম। তো অনেক দূর যাওয়ার পর আমি একটা মসজিদ দেখতে পেলাম। আমার গলা শুকিয়ে গেছিল খুব, পানি খাবো, হঠাৎ খুঁজতে গিয়ে দেখি পানির বোতলটা কোথাও পড়ে গেছে। মোবাইলে টাইম দেখবো, মোবাইলটা মিসিং, মোবাইলটা হয়তো কোথাও পড়ে গেছে। আমি তো খবরে পড়ে গেলাম, এখন কি করবো? আর এই জায়গাটা এমন জায়গা, আমি কাউকে জিজ্ঞাসা করতে পারবো না যে ভাইয়া এই জায়গাটা কোথায়, আমি এখানে যাবো। কারণ সেখানকার মানুষ ডাকাতের অত্যাচারে খুবই জর্জরিত ছিল। বহিরাগত কাউকে দেখলেই ডাকাত অথবা ডাকাত পক্ষের লোক সন্দেহ করে মারধর করে, এই সম্ভাবনা ছিল। আর দ্বিতীয় সম্ভাবনা, কিছু দুষ্ট লোক ছিল ঢাকা থেকে সাইকেলিস্টরা গেলে ওই লাঠি দিয়ে আঘাত করে জিনিসপত্র সব চিন্তাই করে নিয়ে নিত। তাই এখানে আমার সলিউশন, আমি এখানে চিনি না, এটা প্রকাশ করা যাবে না, মানে বোঝাতে হবে যে আমি এখানে সবসময় আসি। তো সেই মসজিদের সামনে আমি অজু করার জায়গা ছিল, আমাকে পিপাসা লাগছে, তাই পানি খাওয়ার জন্য এখানে যেয়ে বসলাম। তো বসার পর যেহেতু মসজিদ এবং জায়গাটা অজু করার স্থান, সাবকনসিয়াস মাইন্ডেই আমি অজু করা শুরু করলাম। তো অজু করার পরে হোক আর পানি দিয়ে হাত মুখ ধোয়ার কারণে আমার মাথাটা
আস্তে আস্তে খুলতে লাগলো। তখন আমি চিন্তা করলাম যে কি করা যায়। তো আমার সাইকেল যেটাতে লক করি, তো সে শিকলটা ছিল 4-5 হাত। আমি সেই শিকলটা খুললাম। আমার মনে হলো আমি এটাকে সেলফ ডিফেন্সের জন্য চাবুকের মতো ব্যবহার করতে পারি যদি ফিরতি পথে ওদের সামনাসামনি হয়। আর করলাম কি, ধারালো কতগুলো ইট সংগ্রহ করলাম রাস্তা থেকে। আমি যাই করছি সব সাবকনসিয়াস মাইন্ডে আমার উপস্থিত বুদ্ধি থেকে করতেছিলাম। ইটগুলো নিয়ে আমি ইটগুলোর প্রত্যেকটাতে আয়তন করছি, পরে ফু দিয়ে দিলাম। আমার মনে একটু সাহস আসলো। তারপরে আমি খুব চোখ বন্ধ করে একটা কম্পাস মাথায় আঁকার চেষ্টা করলাম যে আমি কোথায় আছি আর কোন ডিস্টেন্সে গেলে আমি ঘাটার চর পর্যন্ত যেতে পারবো। ঘাটার চর পর্যন্ত যেতে পারলে আমি মোটামুটি চিনতে পারবো আমি ফেরার জায়গাটুকু। তো আমি আবার আস্তে আস্তে যাচ্ছি। যাওয়ার পর 3-4টা বাঁক নেওয়ার পর একটা বাঁশঝাড়ের মতো জায়গা, বাঁশঝাড় কি বড় কোনো গাছ হবে আর কি, মানে টানেলের মতো। ওই দিক দিয়ে যাওয়ার পরই দেখলাম একটা দৌড় আমার দিকে আসছে দৌড়ে, পুরো জার্মান শেপার্ডের মতো চালচরণ। আমার কথা হচ্ছে যে এইখানে জার্মান শেপার্ড কোত্থেকে আসবে, অবাক হইতেছি আমি। তো একটা আসতেছে, একটার সাথে 4-5টা আমি দেখি আসতেছে, মানে ওটা মনে হয় নেতা নাকি, যাই হোক নেকড়ে টাইপের। আমি সাইকেলটা খুব সুন্দর করে থামালাম। থামানোর পর শিকলটা হাতে নিলাম, ঘোরাইতে আরম্ভ করলাম মাথার মধ্যে, চারপাশে হেলিকপ্টারের প্রপেলারের মতো। তো এর মধ্যে আমি একটা হেলিকপ্টার আমার পিছন দিয়ে আসতেছে। আমার তো মানে খুব আপন মনে হলো যে আওয়াজটাকে, যে বেবি ট্যাক্সিটা আসতেছে বাস আমার হেলিকপ্টারটা যে আসতেছে। আমি সাইকেলটা মাঝখানে রেখে শিকল নিয়ে দাঁড়িয়েছিলাম ওই উপরের দিকে তাকায়। তো হেলিকপ্টারের যে ড্রাইভার ছিল প্লাস যাত্রী যারা ছিল তারা ভয় পেয়ে গেল। তারা ভাবলো আমি ডাকাত কিনা, এইভাবে রাস্তা আটকে দাঁড়িয়ে আছি। তো আমি তাদেরকে এই ব্যাপারটা বললাম যে আমি তো ইয়েতে যাবো, ওই ঘাটার চর রোডে চর যাবো, রাস্তাটা খুঁজে পাচ্ছি না। ওরা বললো ঠিক আছে আমাদের সাথে আসেন। আর ওই হেলিকপ্টারগুলো খুব একটা জোরে চলতো না, তো তাদের সাথে তাল মিলাতে আমার খুব একটা অসুবিধা হয়নি। আমি ধীরে ধীরে আটি বাজার পর্যন্ত চলে আসি। তারপর থেকে সব রাস্তা আমার খুব চেনা লাগতে লাগলো। আমি তাদেরকে ধন্যবাদ দিয়ে ফেরত আসতে শুরু করলাম। আবার ব্রিজে উঠলাম। ব্রিজে থেকে যখন নামি তখন আইন শৃঙ্খলা বাহিনী লোকেরা আমাকে থামায়, আপনি কোথেকে আসছেন। ভাগ্য ভালো আমার একটা অভ্যাস ছিল, আমি সাইকেলের হ্যান্ডেলে আমার আইডি কার্ডটা সবসময় লাগাই রাখতাম। এটা খুব প্লাস পয়েন্ট হয়ে গেল। আমি তাদেরকে দেখাইলাম, তা আমাকে ছেড়ে দিল। আমি যখন ফিরতেছি দেখি খুব নির্জন রাস্তা, একবারে খাকা খাকা করতেছে। ঘটনা কি, আমার সাথে তো মোবাইল ফোন নাই যে আমি টাইম দেখবো। তো আমার এলাকায় আসি দেখি সব দোকানপাট বন্ধ, শুধু সিকিউরিটি গার্ড ঘুরতেছে। আমি জিজ্ঞেস করলাম যে ভাই কয়টা বাজে, তারা আমাকে বললো এখন রাত 3টা বাজে। আমি তো আরেকবার সব খেয়ে গেলাম। আমি সন্ধ্যা 7টা পর্যন্ত, 7টা না 8টা পর্যন্ত আমার ট্রেস ছিল। আমি যে বাস ফেলেছিলাম তখন 8টা বাজে। এতক্ষণ আমি কি করলাম, কোথায় গেলাম, এটা তো একটা কথা। বাসায় আসার পর দেখি সবাই তো খুব টেনশন করতেছে, আমি কোথায় গেলাম, ফোন পাওয়া যাচ্ছে না। আমি সব বুঝাই বললাম এই ব্যাপার। তো রাত্রে আমাকে ওই বটির আগায় লবণ খাওয়ানো হলো, তারপর পানি দিয়ে গোসল করানো হলো। আমি ঘুমিয়ে গেলাম, আর কোনো সমস্যা হয় নাই। এবার চলে যাচ্ছি আমি আমার দ্বিতীয় ঘটনায়। প্রথম ঘটনাটা আমি বললাম 2013 সালে, এই ঘটনাটা হচ্ছে 2023 সালের। 13 সংখ্যাটা আমার জন্য আসলে কেমন জানি, মানে খুব একটা ভালো না। তো 2013 সালের ফেব্রুয়ারি মাসে আমাকে খুব শর্ট নোটিসে এই একটা বাড়ি ভাড়া খুঁজতে হয়, নতুন বাসা খুঁজতে হয় শিফট হওয়ার জন্য। বলে রাখে ভালো, আমি এর আগে বাসা ভাড়া খোঁজা এসব সাথে ইউজ ছিলাম না। আমার কাছে খুব ট্রাবল মনে হইলো। আর আমি তো জব করতাম, 6 দিন জব করতাম আর একদিন ছুটির দিন আমি আর আমার মিসেস ওই বাড়ি খুঁজতাম। উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম সব চষে ফেললাম, কিন্তু বাজেট আর পছন্দ মিলতেছে না। এখানে সময় কমে আসতেছে, যেহেতু ফেব্রুয়ারি মাস এমনি খুব ছোট মাস। আমার অবস্থা হয়ে গেছে ওই T20 শেষ ওভারের মতো। তো হতাশভাবে আমরা দুজন করতেছি শুক্রবারের জুমার নামাজের কিছু আগে। আমি সঙ্গত কারণে এলাকাটা এবং বাড়িটার নাম ডিসক্লোজ করলাম না, কারণ সেই বাড়িতে এখনো ভাড়াটিয়া থাকে, তারা শুনলে ভয় পেতে পারে। তো আমি এলাকাটার নাম দিলাম ছদ্মনাম মুন্নিবাগ, আর বাড়িটার নাম দিলাম শোকনিবাস। যারা ওই এলাকায় আছেন হয়তো চিনতে পারবেন, আমি ডিসক্লোজ করতেছি না। তো শুক্রবারে দুজন হাঁটছি, খুব সুন্দর একটা বাড়ি আমার চোখে পড়লো। বাড়িটার নাম শোকনিবাস দেখেও আমার শোক লাগলো, কারণ এটা আমার স্বপ্নের একটা বাড়ি ছিল। বাড়ির বর্ণনাটা দিই। সামনে মাঠ, মানে মেঠো জায়গা, আম গাছ, কাঁঠাল গাছ, পেঁপে গাছ, নারকেল গাছ, মুরগি হাঁটতেছে। আর বাড়িটা হচ্ছে
আধুনিক বাড়ি না, এটা হচ্ছে পাকিস্তান পিরিয়ডের বাড়ি। তো সেই বাড়িতে লেখা টয়লেট। আমার মিসেস বলে এই দেখো দেখো টয়লেট। আমি ওর উপরে একটা বিরক্ত হয়ে বললাম, তুমি ভালো করে জানো যে এত বড় ফ্ল্যাট এফোর্ড করার মতো অ্যাবিলিটি আমার নাই, তো কেন এটাকে দেখাইতেছো? তো খুব সুন্দর একটা কথা বলে, দেখতে তো অসুবিধা নেই, চলো দেখি। আমি আমার ইচ্ছা সত্ত্বেও রাজি হলাম, কিন্তু আমারও মন চাইছিল যাই একটু দেখি এত সুন্দর একটা বাড়ি। তো ভিতরে গেলাম, তো কেয়ারটেকার ভদ্রলোক ওই জুম্মার নামাজে যাবেন, উনি প্রস্তুতি নিচ্ছিলেন। তো বললো যে আপনারা 3 তলা যান দেখেন, আমি এখানে আছি, সমস্যা নেই। আমরা উপরে গেলাম, দেখে আমার আফসোস আরো বেড়ে গেল। মানে এত সুন্দর একটা বাড়ি যে তৈরি করছে, আমি তার রুচির প্রশংসা করতে লাগলাম যে এই বাড়িটা করে খুব স্বপ্ন, খুব আশা, খুব সৌন্দর্য নিয়ে বাড়িটা করছে। রুমগুলো প্রশস্ত, বারান্দাটা বিশাল। আর এই টয়লেট সেটিংমেন্ট ছিল ওই অনেকটা ওই উত্তম কুমারের যে ছবিগুলো ছিল না আগের, ওই রকম। আমার আফসোস আরো বেড়ে গেল। নিচে আসলাম, নিচে এসে হতাশ গলায় বললাম যে ভাড়া কত? তো ওই ভদ্রলোক বললো, যা বললো আমার কানে মানে টাওয়ারের উপর দিয়ে গেলো, বললো গ্যাস পানি বিদ্যুৎ সহ 8,000। জি আপনারা ঠিক শুনছেন, 8,000। আমি তো অবাক। তো আমার মিসেস আবার বুদ্ধি করে বলে কিছু কম রাখেন ভাই। বলো যান আপনাকে 1,000 কম, আপনারা 7,000 দিয়ে। আপনারা বলতে পারেন যে এত বড় বাড়ি আমাকে 8,000 টাকায় দিচ্ছে, আপনার কি খটকা লাগে নাই? হ্যাঁ আমার খটকা লাগছিল। আমি জিজ্ঞেস করলাম যে ভাই এই বাড়ি এতদিন খালি কেন, কারণ কি? তো কারণ তিনি আমার সাথে এক্সপ্লেন করলেন কি যে এর আগে এই বাড়িতে যারা ছিল ওই হাইব্রিড নেতা ছিল কোনো একটা দলের, খুব জ্বালাইছে, 30-40 জন মানুষ নিয়ে থাকতো, অনেক কষ্ট হয়েছে ওঠাইতে। আর এখানে বলে রাখা প্রয়োজন যে বাড়ির যে মালিক উনি হচ্ছেন পাকিস্তানি ভদ্রলোক, উনি পাকিস্তান পিরিয়ডে পাকিস্তান চলে যান। আর বর্তমান মালিকের সাথে ওনার খুব ভালো সম্পর্ক, উনি প্রায় বাংলাদেশে আছেন, এই বাড়িটা দেখে যান, দেখাশোনা করে যান। আর বর্তমান মালিক আমেরিকা প্রবাসী। তো যেটা বলছিলাম যে হাইব্রিড নেতা ছিল, অনেক ডিস্টার্ব করছে, উঠাইতে অনেক কষ্ট হয়েছে। তো বাড়িওয়ালা বলছে দরকার নাই কোনো ঝামেলা, ভালো বাড়িটিও বাইরে পাইলে দিবা, নাহলে দরকার নেই, আমার শুধু কারেন্ট বিল গ্যাস বিল হইলেই হয়। তো ভালো, আমরা তো মহা উৎসাহে, আমার ভালো কথা। সাথে সাথে আমার কাছে টাকা ছিল, আমি 6,000 আপনাকে দিয়ে গেলাম, আর 1,000 বাকি থাকলো। কত মহা খুশি। তো 2 দিন পরে মহা ধুমধামের সাথে আমরা শিফট হয়ে গেলাম, ঝাড়া পোছা সব করে মানে একদম ঝকঝকা তকতকা করে ফেললাম। আমি আমার ইজি চেয়ারটা বারান্দা লাগাই দিলাম, FM রেডিও শুনি, সকালে চা খাই, আর শান্তি। আর সামনে আম গাছের পাতা। আমি চিন্তা করতে লাগলাম যে এখন তো ফেব্রুয়ারি মাস চলে, মার্চ এপ্রিলে আমের মুকুল আসবে, আম খাওয়া যাবে, খুব ভালো। তো আমি তো যথারীতি অফিস করতাম, আর আমার মিসেস একটু ধর্মকর্ম করতেন, তালিম করতেন, অনেক মহিলাদের সাথে মিশতেন। তো ওই তালিমের অনেক আপা বলতো আপনি কোন বাসায় থাকেন, ঠিকানা দিলে সব মহিলাই বলতো এই বাসা। তো বলতো কেন কি? না না কিছু না। আবার কেউ কেউ বলতো যে এই বাসায় বাচ্চা নিয়ে থাকেন, আপনার সাহস আছে। তো এইরকম গেল। তো আমি তো 6 দিন অফিস করতাম, 1 দিন বাসায় থাকতাম। তো বাসায় যেদিন থাকতাম আমি খেয়াল করতাম কি, আচ্ছা ওই মল্লিবাগ এলাকাটা খুব নির্জন এলাকা, ওখানে মানে কানাগলি টাইপ এলাকা, ওখানে শুধু রিক্সা ঢোকে, বড় কোনো গাড়ি ঘোড়া ঢোকে না, ছোট ছোট বাচ্চারা খেলে রাস্তায়, নিরাপদে খেলে, কারণ আশেপাশে সবাই খেয়াল রাখে। একবারে শেষ মাথায় গলিটা। তো আমি তো সপ্তাহে 6 দিন অফিস করি, 7 দিন যেদিন অফিস বাসায় থাকি, আমি একটা জিনিস নোটিস করলাম যে সন্ধ্যার পর থেকে এই বাড়িটা কেমন জানি ভারী হয়ে থাকে। মানে ভারী কিরকম আমি বুঝাইতে পারবো না, কেমন জানি মানে সময় ঘড়ির কাঁটা মনে করেন আগাইতে চায় না, সময় কাটতে চায় না। গেল তো তারপরে আমি তো অফিসে ছিলাম সেই দিন। আমার মিসেস, আমার ছোট বাচ্চা যার বয়স ছিল 1.5 থেকে 2 বছর, কথা বলতে পারে 2-1টা, সন্ধ্যার কিছু আগে রুমের মধ্যে ওকে নিয়ে হাঁটতেছিল আর ঘুম পাড়াইতেছিল। হঠাৎ যখন ও একটু ওদিক ফিরলো, আমার ছোট বাবুটা ওই গেটের দিকে তাকায় বলল কি তোমরা চলে যাও, তোমরা চলে যাও। আম্মু দেখো ওরা চলে যাচ্ছে, ওদেরকে ডাকবো। তো আমার মিসেস সাথে সাথে বললো না কেউ তো নাই। একটু খটকা লাগলো। তো ইনস্ট্যান্ট তিনি আমার মিসেস ওনার জামাতের এক আপাকে ফোন করে, চাপা এই ব্যাপার, পরে বলে তুমি একটু আমার বাসায় আসো তাড়াতাড়ি। তো বাসায় আসার পর উনি আমার মিসেসকে 1 গ্লান বড় গ্লান পানির পড়া দিলেন, বলে এটা প্রতিদিন সকাল আর সন্ধ্যা এটা ছিটাবা আর দোয়া পড়বা। আস্তে আস্তে এটা ছিটাতে লাগলাম। তো করতে করতে একটু পরিস্থিতি একটু স্বাভাবিক হলো। তো আমার মিসেস সময় পার করার জন্য আমার এক চাচাতো ভাইয়ের ছেলেকে মানে পড়াবে ঠিক করলো। সেই বাচ্চা আসলো 10 বছরের। তো ওই বাড়িতে আসতেই চায় না, ও ভয় লাগে, কোনো কারণ ছাড়াই ভয় লাগে। ওকে নিচে যাইয়া তারপরে রিসিভ করে নিয়ে আসতে হয়। তো ও
পড়ালেখা করতেছিল রুমের পাশে বারান্দা। তো বারান্দায় আমার ছেলে একটা ইলেকট্রিক বাইক, বাচ্চাদের আপনারা হয়তো জানবেন, ওইটা সুইচ দিলে ওই মানে চার্জে চলে ইলেকট্রিক বাইক। যেটা সুইচটা ছিল একটা ইলেকট্রিক সুইচের মতো, আপনি সুইচ দিবেন অন হবে, সুইচ দিবেন অফ হবে। সেই বাইকটা রাখা ছিল বাইরে, তারা পড়াশোনা করছিল রুমে। তো রুমে পড়াশোনা করতে করতে হঠাৎ সেই বাইকটা টাচ করে কেউ অন করলো, আর মানে ইলেকট্রিক অন হওয়ার সাথে সাথে একটা আওয়াজ দেয়, মানে আসল বাইকের মতো বুম বুম গিয়ার। মানে ওর ছেলেটা বলে, চাচি এটা কি হলো, বাইক কে অন করলো? তো আমার ওয়াইফ তো বুঝতে পারলো ব্যাপারটা কি, ও যাতে ভয় না পায় বলে, আরে তো সুইচে ডিস্টার্ব আছে, সুইচে ডিস্টার্ব আছে বাবা, এটা নিজে নিজে অন হয়ে যায়, তুমি ভয় পেও না। কথা কাটানোর জন্য তারপর দিন থেকে আমার সেই ভাতিজার আছে না, তারপরে জুম্মার দিন আমার সেই চাচাতো ভাইয়ের সাথে দেখা, সমর কেমন আছো, জি ভালো। তোমাদের বাড়ি থেকে কোনো সমস্যা আছে? তাই বললাম কি সমস্যা থাকবে, কোনো সমস্যা নেই, ভালো নিরিবিলি। দোতলায় একটা সনাতনী ভাইরা থাকে, তো সনাতনী যে ভাই যারা থাকে প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় ঘন্টার আওয়াজ পাইতাম, তারা খুব প্র্যাকটিস করতো। আমি তো বলতাম যাক ভালো, হয়তো অনেক প্র্যাকটিসিং, ভালো কথা। তো ওরাও মোটামুটি ব্যাপারটা জানতো, আমি পরে জানতে পারছি। আমি বললাম না কিছু সমস্যা, কোনো সমস্যা নাই, গেল। তো একদিন আমি অফিস থেকে ফেরার পর দেখি আমার মিসেস ওই ফ্রিজে ম্যাগনেট লাগাই গেছে যে আমরা মার বাসায় গেলাম, তুমি 2 দিন থাকো একা। এত বড় বিশাল ফ্ল্যাটে আমি একলা থাকবো ভাই, আমি তো হারকিউলিস না। আমি তো অফিস থেকে ফিরতে ফিরতে 12টা বেজে যায়। আচ্ছা 1টা পর্যন্ত আমি ফ্রেশ হইতে হইতে একটু ঘুমানোর চেষ্টা করলাম, দেখি যে না থাকা সম্ভব না, আমার ভয় লাগতেছে। আমি ওই দরজায় তালা লাগে, ওই মুনিবাগ থেকে ট্যানারি মোড় খুব কাছে, 2 মিনিট হাইটা আমার নিজের বাসা, সেখানে যাবো ঠিক করলাম। যাওয়ার সময় দেখি ঝমাঝম বৃষ্টি, এখন ছাতাটা নাই। আমি খুঁজে খুঁজে একটা গার্বেজ পলি পেলাম সাদা রঙের। গার্বেজ পলিটা এরকম যদি কেউ মাথায় দেয় পুরো মানুষ কভার হয়ে যাবে, সাদা রঙের। আমি আবার তো সেটা সাথে নিয়ে দরজা লক করে ওই বৃষ্টির মধ্যে বের হলাম, মেন গেট থেকে বের হইলাম। তো দূরে আমি খেয়াল করতেছি ওই পুলিশ বাহিনীর কয়েকজন সদস্য টহল দিচ্ছিল রেইনকোট পরে। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, আমাকে তো ওরা দূর থেকে ফলো করতেছে, আর তাদের অ্যাটিটিউড দেখে বুঝলাম তারা কৌতূহলী হয়ে দেখতেছে। তো আমি যখন কাছে গেলাম তখন আর কি ওরা জোরে একটা চিৎকার দিল, ভয়ানক চিৎকার, হল্ট বলে, মানে ভয় পেয়ে গেছে। এদের মধ্যে 2জন পুলিশ সদস্য ছিল, একবারে ছোট, একজন একজনকে জড়ায় ধরছে, মানে ভয় পেয়ে গেছে আর কি আমাকে দেখে। আমি ওখান থেকে বের হয়েছে, তারা আমার উপর গরম হয়ে গেল, এই আপনি কি করতেছেন, এই আসতেছেন আমরা এরকম এরকম। আমি পরে বুঝলাম যে ওনারা ভয় পেয়ে গেছেন। আমি বললাম ভাই আমার তো ছাতা নাই, তাছাড়া বাধ্য হয়ে আমি এটা করছি। আর বাংলাদেশে কথা তো এরকম আইনে নিষেধ নাই যে কেউ করতে পারবে না। আমার এক্সপ্লেনেশন শুনে তারা একটু ঠান্ডা করলো আর বললো যে ভাই এরকম করে না, একটু ভয় পাইছি, পুলিশ হইলে আমরা তো মানুষ। আচ্ছা, তা আমি বাসায় চলে গেলাম। তারপরে একদিনের একটা ঘটনা বলি, বারান্দার যে লাইটটা ছিল এটা 1 মাসে দেখা গেছে 6 বার কেটে গেছে। লাইট ছিল যদি ওই 40 ওয়াটের লাইটগুলোই আমি লাগাতাম, 1 মাসে 3-4 বার এরকম কেটে যেত। আর ম্যাক্সিমাম আমি কাটতাম, আমি তো মনে করেন বিকালবেলা ঘুম থেকে যখন উঠতাম 5টা-6টা, সন্ধ্যা হবে ওই মুহূর্তে তো লাইটটা দিতে হয়। লাইটটা আমি দিতাম, লাইট অন হইতো, অন হওয়ার পর কিছুক্ষণ পর ফটাস করে ইয়ে হয়ে যেত। আমার তো লাইট কিনতে অবস্থা ইয়ে হয়ে যায়। আমি তো ইলেকট্রিক আলাকে বললাম না লাইন তো ঠিক আছে, সমস্যা নেই। আরেকদিনের একটা ঘটনা বলি, রাত্রেবেলা ওই মশার কয়েলটা নিভে গেছে, আবার চালাতে হবে। আমার মিসেস ওই লাইটারটা রাখছে পাকঘরটা একটু দূরে। তো পাকঘরে রাত্রেবেলা আমি যখন গেলাম খালি পায়ে যাচ্ছিলাম, তো কোনো শব্দ হয় নাই। পাকঘরে যাওয়ার পর আর জানি গেস 2টা ঘটনা আমি আপনাদেরকে পুরোপুরি শোনাইতে পারি নাই, কিন্তু শান্ত ভাই এই মুহূর্তে হাজির। তো যেহেতু উনি হাজিরই হয়ে গেলেন, তো আপনি 3rd সেগমেন্ট শুরু করতে রাজি? গাইস আজকে আমার একটি জরুরি বাসা থেকে কল চলে আসলো, তাই আজকে আমি মানে দ্রুত 3rd সেগমেন্টই শেষ করতে যাচ্ছিলাম, তাই 2nd সেগমেন্ট আজকে এখানেই শেষ করে দিতে চাচ্ছি। যদিও ওয়াফি ভাই পারেন তাহলে পরবর্তীতে আপনাদের ঘটনা শোনাবেন, যদিও সম্ভাবনা কম। এখন আমি 3rd সেগমেন্ট শুরু করব, এবং 3rd সেগমেন্টের পরপরই আমার বিদায় নিতে হবে, ওয়াফি ভাইকে একা যেতে হবে। আপাতত একটা ব্রেক। এটা হট সিটে আমরা তাকে যেহেতু হস্তান্তর করবো, তার জন্য এটা ছোট্ট একটা কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক,
বা অনেকটা অমীমাংসিত, আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয় বা শোনা যায় তা হলো অন্ধকার। প্রতি বৃহস্পতিবার রাত 10টায় only on Emperor Wafi. Please listen on your own risk. অন্ধকার with SM Wafi, brought to you by Pran Potata. আসসালামু আলাইকুম সবাইকে। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি ওয়াফি বলছিলাম এম্পেরর ওয়াফি থেকে। জি ওয়ালাইকুম আসসালাম, আমি মোহাম্মদ শরীফ। গাইস ব্রেকের পর ফিরে আসলাম, এখন সরাসরি ইমেল। আজকে আমাদের হাতে অত একটা হন্টেড প্লেস বা থার্ড সেগমেন্ট নিয়ে ঘটনা নেই। আজকে ছোট্ট একটা ঘটনা পাঠিয়েছেন জুয়েল ভাই, তো ওটাই পড়ে আজকে আমি চলে যাব, কারণ আজকে ভাই অনেক তাড়া আছে আমার। তো শুরু করছি। আমি জুয়েল, এটা থার্ড সেগমেন্টের জন্য পাঠানো আমার স্টোরি। আমার শান্ত ভাই থার্ড সেগমেন্ট খুব ভালো লাগে। আমি আমার বাড়ির পাশের সুন্দরবন নিয়ে কিছু বলতেছি, আশা করি ভালো লাগবে। সুন্দরবন বিস্ময়কর হলেও সত্যি, ইদানিং সুন্দরবনে জল, ডাঙ্গার, কুমির ও বাঘের পাশাপাশি অন্য বিপদের কথাও শোনা যাচ্ছে। বাংলাদেশ ও ভারতে বিস্তীর্ণ এলাকা জুড়ে অবস্থিত সুন্দরবন ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে স্বীকৃত। প্রকৃতিকে কাছে থেকে এক নজর দেখতে সেখানে গিয়েছিল একটি দল। এ দলেরই একজন আরেকজনকে গহীন বনে তার একটা ছবি তুলে দিতে বলে। ছবি তুলতে গিয়ে লোকটি চিৎকার করে অজ্ঞান হয়ে যায়। এই ঘটনার দুদিন পর একটি মেডিকেল কলেজ হাসপাতাল লোকটিকে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় বলে ঘোষণা দেয়। তোলা ছবিটি ডেভেলপ করার পরে যার ছবি তোলা হচ্ছিল তার পেছনে সাদা রঙের আবছা নারী মূর্তি দেখা যায়। যদিও অনেকে পুরো ঘটনাকে গুজব হিসেবে উড়িয়ে দিচ্ছেন এবং ওই ছবিটিকে ফটোশপের কারসাজি বলে অভিহিত করছেন। উল্লেখ্য যে আর কোনো সুন্দরবনগামী দলের সাথে এরূপ হয়নি। সুন্দরবন নিয়ে অনেক স্থানীয়দের মধ্যে প্রচলিত আছে যে মৃত বাঘের আত্মারা নাকি গভীর জঙ্গলে ঘুরে বেড়ায়। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ বনকে ঘিরে প্রকৃতির পাশাপাশি অপ্রাকৃতিক কিছু গল্প জড়িয়ে আছে এভাবে, যদিও এর সত্য নিয়ে সন্দেহ আছে। তো গাইস, আজকে আমাদের একটা ঘটনাই ছিল। আমি জানি না এটা কতটুকু সত্যি, আমার মনে হচ্ছে সত্যি হতে পারে, তবে আমি একটা জিনিসের সাথে কোনো মতে একমত হতে পারছি না, যে বাঘের আত্মা, এটা সম্পর্কে ইসলামে আসলে অত একটা কিছু বলা নেই। আত্মায় পৃথিবী আসলে এক্সিস্ট করে না, ইসলাম এটা সমর্থন করে না আমি যতটুকু জানি, কারণ মৃত্যু একবার হলে সে পৃথিবীতে ফেরার সুযোগ নেই। অন্য ধর্মে কি আছে আমি জানি না, কিন্তু আমাদের ইসলাম ধর্মে এটাই আছে। তো ওয়াফি ভাই মনে হয় কিছু বলতে চাচ্ছেন। এই মাত্র আমার বাসা থেকে আমার বাবা কল দিয়ে বললো কাল। তো ওয়াফি ভাই কিছু বলতে নিয়েছিলেন, কিন্তু তিনি হঠাৎ বিষয়টি একটু বলে গেছেন, তাই উনি একটু সাইডে চলে গেলেন। তো আমরা যা বলছিলাম যে ইসলাম আসলে সমর্থন করেন আত্মা নিয়ে, আপনারা চাইলে এ নিয়ে কিছু পড়াশোনা করতে পারেন, তাহলেই বুঝবেন। আজকে আপনাদের কাছে এই একটি ঘটনাই ছিল। আজকের আমাদের আসলে এপিসোডটা অনেক স্পেশাল করার ইচ্ছা ছিল 1 ঘন্টা করে, কিন্তু আজকে যে অবস্থা দেখছি মনে হয় না সম্ভব, তাই বলা যায় আমরা হয়তো আজ সফল হব না। আজকে হয়তো আপনাদের অত একটা আমরা মজা দিতে বা এন্টারটেন করতে পারিনি হয়তো বা, কারণ আজকে আমাদের দুজনেরই অনেক সমস্যা আছে, দুজনকেই হয়তো বা চলে যেতে হবে। আমি আর আজকে কথা বাড়াতে চাচ্ছি না, কারণ আজকে আমার অনেক অলরেডি দেরি হয়ে গেছে, আবারও ফোনের আওয়াজ আসছে। তো এখন আমার মনে হয় চলে যেতে হবে। গাইস, আপনারা ভালো থাকবেন। আমরা খুবই দুঃখিত, এপিসোড 10টা অনেক স্পেশাল করার ইচ্ছা ছিল, কিন্তু বিভিন্ন কারণে করা হয়নি। আজকে আপনারা হয়তো বা জানবেন না যে এপিসোডটা করা নিয়ে অনেক আশঙ্কায় ছিল, তাও আমরা স্টুডিওতে চলে এসেছি। স্টুডিও ব্লগ আপাতত চিন্তা নেই দেখার। তো আপনারা আজকে কি ভাই বুথ সাইড সমগ্র বা 4th সেগমেন্ট শুনিয়েছেন?
না তো ভাই কয়টা বাজে? এখন বাজে 10:50-এর কাছাকাছি, 11টা। আমাদের মানে অনেক ফোন আসছে, তাও আপনি ওয়াফি ভাই যদি চান তাহলে কন্টিনিউ করবেন। আজকের জন্য আমি চলে যেতে চাচ্ছি, হয়তো বা আমার আর কিছু করার নেই। আপনারা ভালো থাকবেন। আর দুঃখিত আবারও একবার, কারণ এপিসোড 10টা অত একটি স্পেশাল হতে পারেনি কিছু কারণের জন্য। আমরা খুবই দুঃখ প্রকাশ করছি এবং আমি আজকে বিদায় নিচ্ছি। শান্ত আপনাদের সাথে পরের সপ্তাহ বেঁচে থাকলে, সব কিছু ঠিকঠাক থাকলে আবারও একই সময় পৌঁছে যাব এবং আপনার জন্য কিছু স্পেশাল মিস্টিরিয়াস ঘটনা রয়েছে যা আমরা পরের সপ্তাহ বলবো আমি। সে পর্যন্ত আশা করি ভালো থাকবেন। এবং আজকের ঘটনাটা বেশি একটা আমার কাছে মানে মনে হলো না যে আপনারা এন্টারটেইনড হবেন। আজকের জন্য আমি স্টুডিওটা সুইচ করতে যাচ্ছি ওয়াফি ভাইয়ের মাধ্যমে এবং আপনারা আসলে ভালো থাকবেন, কিছু বলার নেই। আজকে আমি একটু অগোছালো হয়ে যাচ্ছি, শোয়ের কোনো কুল কিনারা পাচ্ছি না আসলে। তো যাই হোক, আমি চলে যাচ্ছি, আপনারা ওয়াফি ভাইকে শুনতে থাকুন। বাই। কিছুটা অদ্ভুত, কিছুটা অকল্পনীয়, কিছুটা অলৌকিক বা অনেকটা অমীমাংসিত, আর এই চারও যেখানে একত্রিত বা মিলিত হয়। তো গাইস, আজকের জন্য ভিডিওটা আমরা শেষ করে দিচ্ছি। আজকে আর বেশি বড় করব না, আমরা এখন চলে যাব দুজনই বাসায়। আসসালামু আলাইকুম। দিন পর আবার স্টুডিওতে চলে এসেছিলাম, যদিও আমি আপনাদেরকে সালাম দিয়ে বিদায় নিয়েছিলাম, কিন্তু আপনাদের সবার প্রিয় শান্ত ভাই, প্রাণপ্রিয় শান্ত ভাই আবার আমাকে আজকে কল করে বললেন, ভাই একটু স্টুডিওতে যান ভাই, আজকে আমার শরীরটা খুব খারাপ। আসলে ওনার জ্বর এসেছে, যদি কোনো ভিডিও ক্লিপ আমরা যদি দিতে পারি তাহলে দিয়ে দিব। ওনার শরীর খুব খারাপ, তো আজকে আসতে পারেননি, ওনার জ্বর হয়েছে, তো 104 ডিগ্রি জ্বর। তো এই সময় তো কেউই আসবেন অবশ্যই। তো আমরা সবাই মিলে একটা শো করেছি, শোটি হলো আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন, আমরা মুসলিম, প্রতি বুধবার রাত 10টায়। এটা আজকে হচ্ছে মঙ্গলবার, কালকে হয়তো বা পেয়ে যেতে পারেন। তো আজকে মঙ্গলবার হয়ে গেলে কিন্তু এপিসোড 10 ছাড়া হলো না। অনেকে ভেবে নিয়েছেন যে এপিসোড 10 হয়তো ছাড়া হবে না, কিন্তু অবশ্যই ছাড়া হবে। তো আজকে আমরা ভূত সমগ্রর একটি ঘটনা আপনাদেরকে পড়ে শুনিয়ে চলে যাব। শুরু করছি। 1966 সালের কথা। তখন আমার বাবার কর্মস্থল কুষ্টিয়া থাকি। তখন নির্দেশে গুটি বসন্ত নির্মূল হয়নি। কোনো বাড়িতে কারো বসন্ত হলে পুরো এলাকায় ছড়িয়ে পড়তো আতঙ্ক। স্বাস্থ্য বিভাগের লোকজন ছিল বেশ সজাগ। তারা স্কুলে গিয়ে দল বেঁধে, সার বেঁধে ছাত্রছাত্রীদের দাঁড় করিয়ে টিকা দিত। টিকা দেওয়ার পর একটু গায়ের মতো উঠতো, সবাই বলতো টিকা উঠেছে। এখনকার মতো টিকা খাওয়ানোর কথা তখন কল্পনা করা যেত না। তো যাই হোক, একবার আমাদের স্কুল পৌরসভা থেকে টিকা দেওয়ার জন্য স্বাস্থ্যকর্মীরা এলো। আমরা সার বেঁধে দাঁড়িয়ে টিকা নিতে গেলাম। আমি এর আগের বছরগুলোতে টিকা নিয়েছিলাম বলে টিকা দেওয়ার যন্ত্রণাটা আমি বুঝি, তাই ভয়ে সিদ্ধান্ত নিলাম টিকা নেব না। সবাই যখন সুবোধ বালকের মতো লাইনে দাঁড়িয়ে হাত বাড়িয়ে টিকা নিচ্ছিল, তখন আমি টিকা নিতে আমি তখন সটকে পড়েছিলাম। সেখান থেকে দাঁড়ান, শান্ত ভাইয়ের একটা কল এসেছে। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। 4-5 দিন আমি অসুস্থ থাকি, আসলে ভিডিও এডিটিং বা কোনো কাজই আসলে সম্পূর্ণ করতে পারিনি। এই জন্য আমি 4-5 দিন লাগিয়ে কিছুটা করে পার্ট আমি করে ভিডিওটা রেডি করেছি। এখন আজকে লাস্ট ক্লিপ নেওয়ার জন্য আমরা স্টুডিওতে আছি। আপনারা কাল বুধবার হয়তোবা কয়টা, 10টা থেকে রাত মানে কি বলে রাত 10টা পর্যন্ত, এই সময়ের মধ্যে অন্ধকারের এপিসোড 10 পেয়ে যাবেন। আমরা খুবই দুঃখিত গাইস, আমাদের দেরি হয়, কিছু করার নেই। আসলে আমি ঘটনার মাঝে কল দিয়ে দিয়েছি, তার জন্য আমাকে ক্ষমা করবেন। আমি আসলে বেশি কথা বলতে চাচ্ছি না, আমি দুঃখ প্রকাশ করছি। আর হ্যাঁ, এই সপ্তাহে অন্ধকার কিন্তু যথারীতি পেয়ে যাবেন 11 নম্বর এপিসোডে। আপনাদের সুস্থভাবে বেঁচে থাকলে আপনাদের মাঝে ফিরে আসবো। আমার জ্বর কিছুটা কমেছে, তাই আজকে একটু কল দিলাম, কারণ আমি জানি ওয়াফি ভাইকে পাঠিয়েছিলাম। তো আমি স্টুডিও থেকে মানে কি বলি কল থেকে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, আমার জ্বর এখনো আছে।
আশা করি দুদিনে সুস্থ হয়ে যাব এবং বৃহস্পতিবার যথারীতি ফিরছি অন্ধকার নিয়ে। ততক্ষণ আশা করি আপনারা সমর্থন দিবেন, আর জানি আপনারা কেউই খুশি না। তো অনেকদিন পর তিনি তার জ্বরের কারণে আমাদের আজকে একটা কল দিলেন। তো দাঁড়ান, একটু একটা কাজে আমি এটা আটকে পড়েছি। তো দাঁড়ান, এটা কাজ আছে কয়েকদিন। দাঁড়ান, আমি সুবোধ বালকের মতো সবাই লাইনে হাত বাড়িয়ে দিচ্ছে টিকা দিতে। আমি যখন সটকে পড়েছিলাম সেখান থেকে। এর কয়েকদিন পর শুনলাম আমাদের পাড়াতে বসন্ত দেখা দিয়েছে। বসন্ত যে কত প্রাণঘাতী রোগ নিজে তা বুঝলে লোকজনের আতঙ্কগ্রস্ত চেহারা আর আলোচনা থেকে অনুমান করতে পারতাম যে সবাই ভীষণ ভয়ের মধ্যে বাস করছে। এরই মধ্যে আমাদের এটা বাড়ি পরেই একজনের বসন্ত হবার সংবাদ এলো। বাসায় কড়া হুকুম জারি হলো, কিছুতেই ও ও মুখ চলবে না। বসন্ত ভীতি ইতিমধ্যে আমাদের ভেতরে ঢুকে গিয়েছে, তাই আমরা সযত্নে এড়িয়ে চলতে লাগলাম বাড়িটা। কিন্তু দুদিনের মধ্যেই বাড়ি থেকে ভেসে এলো কান্নার রোল। সবাই হায় হায় করে উঠলো, বললো আরে বেচারাটা বসন্ত রোগেই মারা গেল। লোকটা মৃত্যু সংবাদ শুনে আমাকে আতঙ্কিত করে তুললো। বারবার মনের পর্দায় ভেসে উঠতে লাগলো লোকটার চেহারা। খুব বেশি দিনে এই অবস্থা রইলো না। আস্তে আস্তে বসন্ত নিয়ন্ত্রণে আসলো। আমরা ভুলে গেলাম মৃত ব্যক্তিটির কথা। এক সন্ধ্যা বই নিয়ে পড়ছি পড়ার টেবিলে। পাশের বিছানায় বসেছিলেন আমার মা। পড়তে পড়তে হঠাৎ খসখস শব্দ ভেসে এলো দরজার দিক থেকে। দরজাটা কেউ যেন পড়ার টেবিলের পাশেই। দরজায় পর্দা ঝুলছিল। আমার মনে হলো কেউ যেন পর্দার ওপার থেকে উকি দেওয়ার চেষ্টা করেছে। আমি ভেবেই পেলাম না এই সময় আবার একটু উঠেছিল। সমস্যা নেই, কে উকি দিতে পারে, কারণ বাসায় আমি, মা আর ছোট বোন ছাড়া অন্য কেউই নেই। সদর দরজা বন্ধ করে দিলেও কারো পক্ষে বাইরে থেকে বাসা ঢোকা সম্ভব নয়। তাছাড়া ঝিরঝির বৃষ্টি পড়ছে বলে বাইরে কে একটা আসে না কেউ। তাহলে কি উকি দিতে পারে? পড়া বাদ দিয়ে নজর কি এলো পুরোপুরি দরজার দিকে। বেশিক্ষণ অপেক্ষা করতেই হলো না। কয়েক মুহূর্তের মধ্যে পর্দার ওপার থেকে বেরিয়ে এলো আক্রান্ত হয়ে মারা যাওয়া সেই লোকটা। তার গোঁফ ছিল, গায়ের রং ছিল শ্যামলা। এবারে তার গোঁফগুলো সজারু কাটার মতো খাড়া দেখা যাচ্ছে। গায়ের রং একেবারে ঘোর কালো। লোকটা পর্দার পাশে এসে মুখটা দেয়ালের পিছনে নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে থাকলো। কিন্তু তা মাত্র মুহূর্তের জন্যই। তারপরই দ্রুত পিছু হটে সে চলে গেল ভেতরের ঘরে। অতি দ্রুত। ঘটনাটা যেন আমার চোখের পলকে ঘটে গেল। মায়ের মুখে দিয়ে তাকিয়ে বুঝলাম তিনি বিষয়টা মোটেই খেয়াল করেননি। গভীর মনোযোগ দিয়ে বেগম নামের একটি পত্রিকা পড়ছিলেন। ব্যাপারটা খুবই বিব্রতকর অবস্থায় পড়ে গেলাম। তবে অল্প সময়ের মধ্যে নিজেকে সামলে নেওয়ার চেষ্টা করলাম। ভাবলাম ভেতরকার ভয় ওটা হয়েছে, সম্ভবত তা ছিল দেখার ভুল। তবু কেমন জানি একটা ভয় হতে লাগলো। চেয়ার থেকে উঠে বিছানায় গিয়ে মায়ের কাছে বসলাম। আর তখনই ঘটলো পুনরায় সে আশ্চর্য ঘটনা। সেই লোকটা আবারও পর্দায় ঢুকে পড়লো এ ঘরে। ঢুকেই সে এইরকম ছিল যে আমার সমস্ত শরীর সত্তাকে প্রবল ভাবে আলোড়িত করলো। মূর্ছে খাড়া হয়ে গেল শরীরের সব লোম। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে আমি ভীষণভাবে চিৎকার করে উঠছিলাম। মনে হলো ওই লোকটা আমাকে মেরে ফেলার জন্য এই ঘরে ঢুকেছে। আমার এই অবস্থা দেখে মা টেনে নিলেন বুকের কাছে। বললেন, কি হয়েছে বাবা? আমি তো এখানেই আছি। ছোট বোনটা ছুটে এসে উকি ঝুঁকি দিতে লাগলো। আমাকে শক্ত করে জড়িয়ে চোখ বুজে রইলাম বহুক্ষণ। সেই ভয় কাটাতে আমার অনেকদিন লেগেছিল। তবে বসন্ত রোগের প্রতি আমার মনে জন্মেছিল এক নতুন ভীতি। সেই থেকে স্কুলে বছরের টিকা দিতে কেউ আসুক বা না আসুক, আমি নিজে গিয়ে পৌরসভায় গিয়ে টিকা নিয়ে আসতাম। এই ছিল বুথ সমগ্রর 147, 148 এবং
149 পৃষ্ঠার ঘটনা। চাইলে আপনারা আমাদের থেকে বুট সমগ্র কিনতে পারেন। বুট সমগ্র কভার পেজের দাম লেখা আছে, হ্যাঁ দাঁড়ান, এর কভার পেজে দাম লেখা আছে 500 টাকা। কিন্তু আপনারা যদি আমাদের থেকে বুট সমগ্র বইটা নিতে চান, আমরা আপনাদের জন্য 200 টাকা ছেড়ে দিলাম। না, 200 টাকা একটু বেশি কম হয়ে যায়, মানে 200 টাকা দিলাম। লস হলো আপনাদের দিয়ে দিচ্ছি। 300 টাকা দিবেন সবাই, আর 50 টাকা বাড়ায় দিবেন, 350 টাকা। ডেলিভারি চার্জ ঢাকার ভিতরে 70 টাকা, ঢাকার বাইরে 120 টাকা। চাইলে আমাদের থেকে বইটা অর্ডার করতে পারেন। অর্ডার করতে হলে কি করতে হবে? ইমেল করেন অথবা কল করেন, যেটা ইচ্ছা করেন। ইমেল দুইটা আছে, আপনি যেটা ইচ্ছা করেন। ondokar.stories@gmail.com, এটা হচ্ছে আমাদের নতুন, আর পুরানটা হচ্ছে ondokar909@gmail.com। আপনার যেখানে ইচ্ছা ইমেল করতে পারেন অথবা কল দিতে পারেন 01712। সরি, এই নাম্বারে কেউ ভুলেও কল দিবেন না। আমি আপনাদেরকে নাম্বারটা পড়ে শোনাচ্ছি, তো নাম্বারটা আমি বলে দিচ্ছি। 01896 227109, 01896 227109। ধন্যবাদ। কম দামে চাইলে বইটা আমাদের থেকে ক্রয় করতে পারেন, আপনাদের ইচ্ছা। তো আসসালামু আলাইকুম, সবাই থেকে বিদায় নিচ্ছি। তো শান্ত ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন যেন খুব দ্রুত তার আরোগ্য হয়। আসসালামু আলাইকুম।